বড় ভাইয়ের বিয়েতে এসে রাত্রি মানে আমার গার্লফ্রেন্ডকে দেখে আকাশ থেকে পড়লাম। রাত্রিরও একই অবস্থা, আমাকে দেখে বোবা হয়ে গেছে। রাত্রিকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? তার আগে বলো, তুমি এখানে কি মনে করে? বড় ভাইয়ের বিয়েতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করতেছো? কথাটা শুনে রাত্রির চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, মুখটা কালো হয়ে গিয়েছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছো না কেন? তুলির বিয়ে কি তাহলে তোমার ভাইয়ের সাথেই হচ্ছে? হুম, কিন্তু তুমি ভাবিকে চেনো কিভাবে? ভাবি তোমার কি হয়? তুলি আমার ছোট বোন। কি? হুম, তুলি আমার ছোট বোন। আর তোমার ভাইয়ের সাথেই আজকে তুলির বিয়ে হয়েছে। রাত্রির কথাগুলো বিশ্বাস হচ্ছে না কেন জানি। কথাগুলো কানে ভাসতে লাগলো। তার মানে আমার বড় ভাই রাত্রির ছোট বোনকে বিয়ে করেছে। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে গেলাম আর পুরোনো কথাগুলো ভাবতে লাগলাম। রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে আসি। আমার নাম তো সবারই জানা, আমি রাজ। বাবা মায়ের আমরা দুটো ছেলে। বড় ভাই বর্তমানে আব্বুর ব্যবসা সামলায় আর আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভাইয়ের থেকে আমি 2 বছর ছোট, তাই আমরা ফ্রেন্ডের মধ্যে চলাফেরা করি। কিন্তু আব্বু আলাদা আমাদের থেকে। উনি একজন ব্যবসায়ী হয়েও অনেক ধার্মিক আর পুরনো মাইন্ড ধরে রেখেছে। ওনার কথা হলো, ওনার পছন্দ করা মেয়েকেই আমাদের বিয়ে করতে হবে। আরও অনেক নিয়ম আছে। আব্বুর মতে রিলেশন করে বিয়ে করলে নাকি সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয় না, যার কারণে রিলেশন করা মানা। তুলি ভাবি আমার থেকেও ছোট, কিন্তু বড় ভাইয়ের বউ, তাই ভাবি নাকি। তবে আগে কোনোদিন জানিনি যে রাত্রির ছোট বোন আছে। ভাইয়ের রিলেশন ছিল, এটা আব্বু ছাড়া সবাই জানে, কিন্তু আমার আর তুলি ব্যাপারটা শুধু ভাইয়াই জানে। আমাদের হোম টাউন কুমিল্লায়, তাই আমি ছাড়া বাকি সবাই কুমিল্লাতে। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাই বাধ্য হয়ে ঢাকাতে থাকি একটা ফ্ল্যাট নিয়ে। রাত্রির সাথে আমার রিলেশন 3 বছর ধরে চলছে। কেমন ভালো লাগে কাজ করে রাত্রির জন্য। চলুন এবার শুরুতে যাওয়া যাক, গুছিয়ে বলি আপনাদের। ঘুম ভাঙতেই চোখ গেল কিচেনের দিকে, দেখি রাত্রি রান্না করতেছে, তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে কিচেনে এসে রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ওই তুমি কি আমার বিয়ে করবো? না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব, এটা জানি। তাহলে রোজ সকালে যে মহিলা হোস্টেল থেকে আমার বাসায় আসো, পাবলিক দেখে কি বলে জানো? কিন্তু কিছুই বলে না, কারণ এই এলাকার সবাই জানে আমাদের ব্যাপারে। কি জানে? যে আমরা ফিউচারে স্বামী স্ত্রী হব। এত যখন বউয়ের দায়িত্ব পালন করছেন, তো আমারও তো দায়িত্ব হয় যে স্বামীর দায়িত্বটা পালন করার। হ্যাঁ, অবশ্যই না, স্বামীর কর্তব্যটা বিয়ের পরেই পালন করতে পারবেন। সো এখন আমাকে ছেড়ে দিয়ে নাস্তার টেবিলে যান। আমি নাস্তার টেবিলে যাই, আমি নাস্তা নিয়ে আসতেছি আপনার জন্য। যথা আজ্ঞা, যথা হুকুম বলেই চলে গেলাম টেবিলে। তারপর দুজনে রাস্তা খেয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে ক্লাস শেষ করে রাত্রিকে তার হোস্টেলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে রাত্রির সাথে ফোনে কথা বলছিলাম, তখনই ভাইয়া কল দিয়েছে। রাত্রির ফোনটা কেটে দিয়ে ভাইয়ার কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে ভাইয়া বলল, রাজ, আব্বু তুলিকে পছন্দ করেছে আর সামনে শুক্রবার তুলিকে দেখতে যাবে। তোমার আর ভাবির কথা আব্বুকে জানিয়ে দিয়েছো? পাগল হয়ে গিয়েছিস নাকি? রিলেশনের কথা বললে তো বাসা থেকে বের করে দিত। তো কি করে ম্যানেজ করেছো? আরে আম্মু একটা ঘটককে টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করেছে, আর এমনভাবে করেছে যেন এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো দেখায়। ও, তাহলে তো ভালোই। তো বিয়ে কবে করবে? সেটা তো আব্বুই ঠিক করবে। আমি তো এখন তুলি নামে কাউকে চিনি না। আম্মু না পারে বটে। আচ্ছা তাহলে তুই কাল চলে আয়, একসাথে গিয়ে দেখে আসবো সবাই মিলে। ও সরি ভাইয়া, সামনে শনিবার খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস পরীক্ষা আছে। শুক্রবারে গেলে আর দিতে পারবো না। আর ভাবিকে তো আমি আগেও দেখেছি, তাই চাপ নিও না। তাও তোকে ছাড়া কেমন দেখাই না। আরে তোমরা তো দেখতে যাচ্ছই, আর বিয়েতে সবার আগে আমি হাজির থাকবো, চিন্তা করো না। ওকে, ভালো থাকিস, বাই। বাই। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। আসলে শুক্রবারের রাত্রির বার্থডে, তাই যেতে বারণ করে দিয়েছি। এসব ভেবে দিলাম একটা ঘুমের সাগরে ডুব। শুক্রবার রাতে ভাইয়া ফোন দিয়ে আমাকে বলল, আব্বু তুলিকে পছন্দ করে এসেছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করেছি আগামী শুক্রবারই। কালকে পরীক্ষা দিয়ে শেষ হলে আমি 2-3 দিনের মাঝে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে আসবো। ওকে, তাড়াতাড়ি আয়। ভাইয়ের সাথে কথা বলে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে অনেক দেরিতে ঘুম ভাঙলো।
তাকিয়ে দেখি রাত্রি আজও নাস্তা রেডি করতেছে। কিচেনে গিয়ে রাত্রিকে বললাম, তোমার জন্য একটা গুড আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবে বলো? ভালোটা দিয়ে শুরু করো। ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, আর ব্যাড নিউজ কি? আমি 10-12 দিনের জন্য বাসে চলে যাব। ওহ, তোমাকে তো বলাই হয়নি একটা কথা। কি কথা? আমাকে বাসা থেকে কল দিয়েছিল আজকেই, আর ফোন দিয়ে বলল আমার ছোট বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোমার ছোট বোন আছে নাকি? কেন, তুমি জানো না? না। আর তোমার আগে তোমার ছোট বোনের বিয়ে মানেটা ঠিক বুঝলাম না। ছোট বোনের বয়ফ্রেন্ড নাকি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিয়েছে, তাই আব্বু আম্মু আর না করেনি। ও, তা তোমার বন্ধু খুব ছোট, ও লেখাপড়া কি কন্টিনিউ করবে নাকি? না, ওর বয়ফ্রেন্ড বলেছে ওর লেখাপড়া চালানোর সুযোগ দিবে। আর আমার বোন আমার থেকেও বছর খানেকের ছোট মাত্র। তাহলে তো ভালোই, কিন্তু আমাদের বিয়ে কবে হবে? তুমিও লেখাপড়া শেষ করে ব্যবসার জয়েন করো, তারপর সব হবে। এতদিন? হুম। তা তুমি বাসা যাবে কবে? আব্বু বলেছে কাকার সাথে চলে যেতে, একা যেতে না করেছে, তাই কাকা যাওয়ার সময় নিয়ে যাবে। ও, ওকে। আচ্ছা, এখন যাও, গিয়ে নাস্তা করতে বসো, আমি আসতেছি। ওকে। তারপর নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম দুজন। 2 দিন পর বাসায় চলে আসলাম। মনটা খারাপ ছিল এক প্রকার, কারণটা রাত্রিকে রেখে আসতে মন চাইতেছিল না। আব্বুর ভয়ে নিয়েও আসিনি, সবাইকে বুঝিয়ে বললেও আব্বুকে বোঝানো সম্ভব না, তাই রেখে এসেছি। বাসায় এসে সবার সাথে দেখা করে ভাইয়ের কাছে গিয়ে বসলাম। তখনই ভাইয়া বলল, কি রে, তুই তো শনিবারে পরীক্ষা শেষ করে চলে আসলি পারতি, এত দেরি করলি কেন? হুম হুম। একটু কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে, তার জন্য সরি। আচ্ছা, রাত্রিকে নিয়ে আসলি না কেন? আব্বু কি নাকি বলে তাই আর নিয়ে আসিনি, আর রাত্রির বোনেরও বিয়ে ঠিক হয়েছে তাই আর নিয়ে আসিনি। ও তো, আমার পরে তো তোর পালা, এখন কি করবি? বছরখানেক যাক আগে, পরীক্ষাটা দিয়ে কিছুটা করি, তারপর সব ভাবা যাবে। ওকে। এরপর বিয়ের আনন্দে মেতে উঠলাম, সব কিছু ঠিকঠাক চলতে লাগলো। বিয়ের দিন সকালে ভাইয়ার রুমে এসে বলল, কি রে, রেডি হয়েছিস? চলো এবার গিয়ে ভাবিকে উঠিয়ে নিয়ে আসি। হুম, আয়। তারপর সবাই মিলে গাড়ি দিয়ে রওনা দিলাম। যেতে যেতে প্রায় 3-4 ঘন্টা লাগবে। ভেবেছিলাম রাস্তায় মজা করব, কিন্তু আব্বু আমাদের গাড়িতে ওঠায় মজা উঠেছে তুঙ্গে। বিয়ে বাড়িতে পৌঁছে ভিতরে গিয়ে এক কোনায় গিয়ে রাত্রিকে ফোন দিলাম। রাত্রি ফোন রিসিভ করে বলল, কি জনাব, বাসায় গিয়ে তো আমাকে ভুলেই গিয়েছো। আচ্ছা তুমি এখন কোথায়? কেন, আমি নিজের বাসায়, তুমি জানো না? আমি এখন কোথায় তা তুমি জানো? না, কোথায়? তোমাদের ডিস্ট্রিক্টে আছি এখন। কি বলো, তোমার ভাইয়ের না বিয়ে আজকে? ভাবির বাসা নাকি এইখানেই, তাই এখন এখানে আসলাম। ও, তাহলে তোমরা এখন কোথায় আছো? জায়গার নাম তো জানি না, তবে বিকেলে আমি আসতেছি তোমাদের ওইখানে। ওকে। তারপর ফোনটা কেটে দিয়ে নিজের মতো বিজি হয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া, আমাকে উঁচু থেকে একটা বল নামিয়ে দিন না, খেলবো। কোথায় বল রেখেছো? ওইখানে একটা বক্সের মধ্যে। মেয়েটা পিচ্ছি কিন্তু অনেক কিউট, তাই না করিনি। কিছুটা এগোতেই একটা মোড় ঘুরতেই কারোর সাথে ধাক্কা লাগলো, তাই তাড়াতাড়ি বললাম, সরি, আসলে আমি। মেয়েটার মুখ দেখে কথা আটকে গেল, কারণ এটা আর কেউ না, এটা রাত্রি। রাত্রির কথাগুলো বিশ্বাস হচ্ছে না কেন জানি, কথাগুলো কানে ভাসতে লাগলো। তার মানে আমার ভাই রাত্রির ছোট বোনকে বিয়ে করেছে। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে গেলাম আর পুরোনো দিনের কথাগুলো ভাবতে লাগলাম। আর রাত্রির দিকে এক দৃশ্যে তাকিয়ে রইলাম। আমার ভাইয়ার আর রাত্রির বোনের বিয়ে একদিনেই হওয়ার কথা ছিল, আর রাত্রির কথাগুলো মিলিয়ে ভাবতে লাগলাম। এসব ভাবছিলাম, তখনই ছোট মেয়েটা বলল, ভাইয়া আসো না। চলো। তারপর মেয়েটাকে বলটা নামিয়ে দিয়ে আবার রাত্রির কাছে আসলাম। এসে দেখি রাত্রি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, কি বেন সাহেবা, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, এখন কি হবে? কি হবে মানে? মানে হলো, এখন কি হবে? তুমি ছোট বোনের স্বামীর ছোট ভাই, আর আমি হলাম তোমার ভাবির বড় বোন। এখন কি হবে? আরে কিছু হবে না, আমি আছি তো বেন সাহেবা। তারপরও কেমন যেন একটা লাগতেছে না? কেমন যেন লাগাটা দূর করতে কি হেল্প করবো? না থাক, এমনিতেই চলে যাবে।
বলে রাত্রি চলে যেতে লাগলো। তখনই হাতটা ধরে ফেলি। রাত্রি পেছন ফিরে পড়ল। কি হয়েছে? 2 দিন ধরে তোমাকে আদর করা হয়নি, তাই। ঢাকায় আসেন, তারপর আপনার সব আদর বের করব আমি। না, এখানে জড়িয়ে ধরতে হবে আমাকে। মানুষ চলে আসবে, কি হবে ভাবতে পারছো? যা হওয়ার হবে, আপাতত তুমি জড়িয়ে ধরো আমাকে। ওকে, কিন্তু বেশিক্ষণ না, বলে দিলাম। ওকে। তারপর রাত্রি আমাকে জড়িয়ে ধরলো। আমি পড়ে গেলাম আরেক চিন্তায় যে এখন কি হবে। আব্বু মানবে কি না এই বিয়েটার জন্য আল্লাহ ভালো জানে। তারপর রাত্রিকে ছেড়ে দিয়ে ভাইয়ার কাছে আসলাম। বিদায়ের সময় ভাবি কান্না করতেছিল। তখনই ভাইয়া রাত্রিকে দেখে। ভাইয়া কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। ভাইয়ার কান্নার কাছে মুখ নিয়ে বললাম, পরে সব বলবো। তারপর ভাবিকে নিয়ে ভাইয়া পেছনে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। আব্বু এখন অন্য গাড়িতে করে আসতেছিল। কিছুটা দূরে আসতে ভাইয়া আমাকে বলো, কি রে রাত্রি ওখানে কেন? সেটা ভাবিকে জিজ্ঞেস করো। তুলি, রাত্রি তোমার কি হয়? রাত্রি আপু আমার বড় বোন, কেন তুমি জানো না? ভাইয়াও আমার মতো 420 ভোল্টের ঝটকা খেয়েছে। আমার দিকে তাকিয়ে বলল, তার মানে আমি... হুম। ও নো, এটা কিভাবে হলো? কপাল। আমাদের কথা ভাবি হয়তো বুঝতে পারিনি, তাই ভাইয়াকে বলো। তোমরা রাত্রি আপুকে নিয়ে কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। ভাবি সব জানতে পারবেন, সময় তো অনেক আছে। কেন, কি হয়েছে? তোমার রাত্রি আপুর বয়ফ্রেন্ড হলো আমার ছোট ভাই। কি? কি? না জি। এখন কি হবে? কি হবে সেটা পরে, আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর বাকিটা দেখা যাবে। তোমার আব্বু যেই রাগী লোক, আল্লাহই জানি এই সম্পর্ক মেনে নেই কিনা। এটাই তো মেইন সমস্যা। রাজ, তুমি আগে জানতে না যে রাত্রি আপু যে আমার বোন? জানলে তো আগেই কিছুটা করে ফেলতাম। ও, এখন কি করবে বলে ঠিক করেছো তোমরা? আগে বলো, তোমার বড় বোন আমার ছোট বউ হলে তোমার কোনো সমস্যা আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, উল্টো ভালো হবে। 2 বোন একসাথেই থাকতে পারবো। তাহলে ভবিষ্যতে কি হয় সেটা পরে সময়ই বলে দিবে। সেটা পরে দেখা যাবে, আপাতত থাকে সব কথা। ওকে। এরপর বাসায় চলে আসলাম। ভাবিকে সবাই মিলে রুমে নিয়ে গেল। আমি আর ভাইয়া ছাদে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকেই দেখি রাত্রি কল দিয়েছে, তাই রিসিভ করতে বলল। কি জনাব, এখান থেকে যাওয়ার পরে একবারও মনে পড়লো না আমাকে? আসলাম, কিছুক্ষণ মাত্র হয়েছে, এখন ফ্রেশ হয়েছি মাত্র। আচ্ছা শোনো, তুলি কি জানে যে তুমি আমার বয়ফ্রেন্ড? হুম, আসার সময় বলেছি। ওহ, আমি বাসায় আজকে তোমার কথা বলেছি। তো আঙ্কেল কি বললো? আব্বু রেগে বেরিয়ে গিয়েছে, তবে আম্মু সব কিছু ম্যানেজ করবে বলেছে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, তুমি বাসায় কি বলবে? আর আগে সাপোর্ট করার লোক ছিল 2 জন, এখন হয়েছে 3 জন, তাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওকে, আমিও 2 দিন পরে ঢাকায় চলে যাব, তুমিও চলে এসো তাড়াতাড়ি। কেন, বাসায় মন বসে না? তোমার বুঝি খুব ভালো লেগেছিল বাসায়? কাজিনগুলোর সাথে খুব ভালোই দিন কাটতেছে, আর ফ্লার্টিংও চলতেছে। ওকে, ফাইটিং করা শেষ করে তাড়াতাড়ি চলে আসো, আর মিথ্যা বলাটা বন্ধ করো, বুঝেছো পাগল? ওকে ম্যাডাম। তারপর ফোন রেখে দিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। তখনই ভাইয়া বলো, কি রে রাত্রি, ফোন দিয়েছিলি নাকি? আচ্ছা আব্বু কি মেনে নেবে এই বড় বোন আর ছোট ভাইয়ের বিয়েটা? তাহলে আমরা আছি কি করতে? তারপরও যদি না মানে আর আমাকে বাসা থেকে বের করে দেয় তখন? আমার ব্যাগপত্র গোছানো আছে, চিন্তা করিস না, 2 ভাই একসাথে চলে যাব। আচ্ছা পৃথিবীটা এত বড়, তারপরও তুলি ভাবিকে বাদে আর কোনো মেয়ে পেলে না প্রেম করার জন্য? পাগল, আমি কি আগে জানতাম নাকি যে তুই আমার বউয়ের বড় বোনের সাথে রিলেশনে আছিস? আচ্ছা বাদ দাও এখন, অনেক রাত হয়ে গিয়েছে, চলো নিচে যাই। চল। ভাইয়াকে নিয়ে নিচে চলে আসলাম। ভাইয়াকে তার রুমে দিয়ে আমি নিজের রুমে চলে আসলাম। 3 দিন পর সবকিছু কিছুটা গুছিয়ে আসার পর বাসায় ক্লাস পরীক্ষার বাহানা দিয়ে চলে আসলাম ঢাকায়। বাসায় এসে রুমে ঢুকতে দেখি রাত্রি ঘুমিয়ে আছে, তাই কিছুটা অবাক হলাম এখানে রাত্রিকে দেখে। সবকিছু রেখে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতে দেখি রাত্রি উঠতেছে, তাই বললাম, গুড আফটারনুন। তুমি কখন আসলে? কিছুক্ষণ আগে। ও, তুমি এখানে কেন? হোস্টেল থেকে 8 দিনের ছুটি নিয়েছি,
তুলির বিয়ের জন্য। এখনও 2 দিন বাকি, তাই ভাবলাম এখানে থেকে ছুটিগুলো শেষ করে যাই। তাহলে দেশের বাড়িতে কাটিয়ে আসলেই পারতে। পরিবেশ ওখানে গরম, তাই চলে এসেছি। আচ্ছা, বাকি 2 দিন কি এখানে থাকবে? কেন? ভাবতেছিলাম হানিমুনের চান্স নিলে কেমন হয় বলো তো। এত শখ হানিমুন করার? হুম। ওকে, বছরখানেক পরে সেটা পূরণ করে দিব। আপাতত এদিকে আসো। কেন, রুমে আমাকে একলা পেয়ে চান্স নেবে নাকি আবার? আসো এদিকে। তারপর রাত্রির পাশে গিয়ে বসতে আমাকে জড়িয়ে ধরে বলো, এখন সব কিছু বাদ দিয়ে সামনে ফাইনাল এক্সাম, এটাতে মনোযোগ দাও। তারপর ছোটোখাটো একটা চাকরি হয়ে গেলেই তোমার সব আশা পূর্ণ করে দিব। ওকে? ওকে ম্যাডাম, এখন ঘুমাবো। চাইলে ভালো হয়, না হলে বলেন আপনার কোলে মাথা রেখে ঘুমাই, কি বলেন? আচ্ছা, আজকের জন্য কোলে মাথা রেখে ঘুমাও। তারপর রাত্রি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আমি ঘুমিয়ে গেলাম। রাত্রি ডাকে ঘুম ভালো, তাকে বললাম, কি হয়েছে? তোমার আব্বু ফোন দিয়েছে, তাই উঠো তাড়াতাড়ি। তারপর ফোন রিসিভ করে আব্বুর সাথে কথা বলে জানিয়ে দিলাম এসে পৌঁছেছি সুন্দরভাবেই। এরপর উঠে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাত্রি পাশের রুমে ঘুমিয়ে আছে। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলাম, তখনই ভাইয়া কল দিল। রিসিভ করতে আমাকে বলল, তোর জন্য একটা খুশির নিউজ আছে। আমি কি চাচা হতে চলেছি নাকি? ফাজলামি করলে বলবো না, কিন্তু বলে দিলাম। ওকে বলো, কি বলবে? তোরা রাত্রির কথাটা আম্মুকে বলেছি, সাথে এটাও বলেছি যে তুলির বোন যে রাত্রি। তো আম্মু কি বলল? আম্মু প্রথমে একটু বকে বসেছিল, পরে রাজি হয়ে গিয়েছে। এটা তো ঠিক আছে, কিন্তু আব্বুকে কে বোঝাবে? আরে সেটা আমি ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। ওকে। ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখনই রাত্রি এসে পেছন থেকে জড়িয়ে ধরলো, তাই ফোনটা কেটে দিলাম। তখন রাত্রি আমাকে বলল, গুড মর্নিং। এভাবে দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকদিন। ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে। একদিন সকালে পরীক্ষাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই ভাইয়ের ফোন আসলো। রিসিভ করতেই আমাকে বলল, রাস, আব্বু আজকে ঢাকায় যাচ্ছে, তোকে কিছু জানিয়েছে? না, কেন আসতেছে ঢাকা? ব্যবসার কিছু কাজ আছে তাই যাচ্ছি। আমার এখানে আসবে নাকি? না, বলেছে রাতের আগে চলে আসবে, হালকা কিছু কাজ আর কি। ও, তাহলে আর কি। তারপরেও সাবধানে থাকিস আর কি। আরে চিন্তা করো না, আব্বু আসবে না। আর আসার আগে কল দিলে বলবো আমি ভার্সিটিতে আছি, তাহলেই ওকে। ওকে, ভালো থাকিস। ওকে। তারপর ফোনটা কেটে দিয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে রাত্রিকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত্রি রান্না করতে লাগলো, তাই আমি চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। আমি তাড়াতাড়ি বেরিয়ে দরজার কাছে যেতে দেখি রাত্রি দরজা খুলতেই তখনই রাত্রিকে আস্তে করে ডাক দিয়ে বললাম, রাত্রি তুমি ভিতরে গিয়ে সুন্দর করে বসো, আমি দেখতেছি কে। কেন? তুমি গিয়ে রুমটা তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর তোমার যত ব্যবহৃত জিনিস সব একটা জায়গায় লুকিয়ে ফেলো। তাড়াতাড়ি যাও। কেন? যাও, গিয়ে করো, সব একটু পরে বুঝতে পারবে। রাত্রি আর কথা না বেরে রুমের ভিতরে চলে গেল। আমি এক বুক সাহস নিয়ে দরজাটা খুললাম আর ভাবতে লাগলাম সন্ধ্যাটা যেন বাঘের এলাকাতে না হয়, কিন্তু দরজা খুলে তাকিয়ে দেখি সন্ধ্যাটা বাঘের এলাকাতেই হয়েছে, মানে আব্বু দরজায় দাঁড়িয়ে আছে। তাই নিজেকে স্বাভাবিক করে আব্বুকে বললাম, আব্বু আপনি এখানে কেমন আছেন? ভালোই। তা এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আসলে আমি রান্না করতেছিলাম তো তাই, আর আজকে আরেকজন মেহমান এসছে, তাই বেলের আওয়াজ শুনতে পাইনি। কে এসেছে? ভাবির বড় বোন। ও, তো কেমন চলতেছে তোমার দিনকাল? ভালোই। তো এই বাসাটাই থাকো তুমি? জি আব্বু। যাক, ভালোই। আচ্ছা আব্বু, আপনি কি ফ্রেশ নিন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি, আর ভাবির বোনকেও ডেকে দিতেছি। আচ্ছা। তারপর আব্বুকে আমার পাশের রুমটা দিয়ে আসলাম। এরপর এসে রাত্রির কাছে চলে গেলাম। আমাকে দেখে রাত্রি বলল, আঙ্কেল আসবে, তুমি আগে বলনি কেন? আর আমি কি জানতাম নাকি যে আমাকে না বলে বাসায় চলে আসবে? আর আমি কি করে জানবো যে আব্বু আমার এই বাসাটা চেনে? আচ্ছা, এখন কোথায় আঙ্কেল? পাশের রুমে ফ্রেশ হতে বলে এসেছি। কি? কেন, কি হয়েছে? আরে ওই রুমের অসময়ে আমার ব্যবহৃত সব জিনিসপত্র আছে, তুমি ওইখানে নিয়ে আসলে আঙ্কেলকে? তুমি এখানে নিয়ে আসতে আঙ্কেলকে? কি বলো এসব? যাও তাড়াতাড়ি গিয়ে দেখো ওইদিকে কি অবস্থা।
যাচ্ছি বলে আব্বু রুমের দিকে গেলাম। গিয়ে দেখি আব্বু নামাজে দাঁড়িয়েছে, তাই আমি চা বানাতে আসলাম। চা বানিয়ে নিয়ে দেখি আব্বু খাটে বসে আছে। আব্বুকে চা দিতে আমাকে বলো, পরীক্ষা শেষ হতে আর কতদিন বাকি আছে? 1 মাস লাগবে আর। ওকে, তাহলে শেষ করে কি করবে বলে ঠিক করেছো? এখনো ঠিক করিনি, তবে চাকরি করার নিয়ত আছে, এই আর কি। ও ভালো। আপনি কি রাতে থাকবেন? না, তোমাকে দেখতে এসেছিলাম, এখনই ফিরে যাব কুমিল্লায়। আজকে যাওয়ার দরকার নেই, কালকে চলে যাইয়েন। না, কিছু পেপারের কাজ করতে হবে, তাই থাকলে হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি আর আব্বু কথা বলছিলাম, তখন রাত্রে রুমে ঢুকেই বললো, আঙ্কেল কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো মা? জি ভালো। আচ্ছা আপনারা কথা বলেন, আমি গিয়ে রান্নাটা শেষ করে ফেলি। ওকে, যাও। এরপর আমি চলে আসলাম রান্না করতে। রাত্রি আর আব্বু কথা বলতে লাগলো। চলে যাওয়ার সময় আমি আব্বুকে গাড়িতে উঠিয়ে দিতে আসার পরে আব্বু বলল, আচ্ছা শোনো, তোমার জন্য একটা মেয়ে দেখেছি আমি। কাকে? আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে, তার মেয়েকে। পরীক্ষা শেষ করে বাসায় আসো, তারপর বাকি কথা বলবো। বলে আব্বু গাড়িতে উঠে গেল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপে দাঁড়িয়ে রইলাম। এরপর আব্বু চলে গেল। আমি আগের মতোই দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বু কি বলে গেল এটা। উপরে গিয়ে সোফায় ঠাস করে বসে গেলাম। আমাকে এভাবে বসতে দেখে রাত্রি বলল, কি হয়েছে তোমার? আব্বু নাকি আমার জন্য মেয়ে দেখেছে, তার এক বন্ধুর মেয়েকে। কি বলো এসব? তবে ভাইয়ের সাথে আমার কথা বলতে হবে। ভাইয়া কি আঙ্কেলকে বোঝাতে পারবে? তাহলে ভাইয়া আর আম্মুই পারবে, না হলে অন্য কেউ পারবে না। ওকে, কি বলে দেখো। তারপর ভাইয়াকে ফোন দিতে ভাইয়া ফোন ধরলো। তারপর সব কথা খুলে বললাম। তখন ভাইয়া বলল, আচ্ছা, আব্বু এসে কি বলে দেখি, তারপর দেখি কি করা যায়। কি করা যায় না, আব্বুকে রাজি করাবে তুমি আর আম্মু মিলে। তারপর আমি মাসখানেক পরে পরীক্ষা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আর নিজের খেয়াল রাখিস। ওকে, ভালো থেকো। ফোনটা কেটে দিয়ে নিজের রুমে এসে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে রাত্রি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, ভাইয়া যেহেতু বলেছে তখন কিছু একটা করবি, তুমি এত চিন্তা করো না প্লিজ। আব্বু অন্যরকম একজন লোক, ওনাকে রাজি করানোটা এত সহজ হবে বলে আমার মনে হয় না। আগে দেখো কি বলে। হুম আচ্ছা এখন চলো, হোস্টেলে নামিয়ে দিয়ে এসো আমাকে। আজকে যাওয়ার দরকার নেই, থেকে যাও। ওকে। সকালে ফ্রেশ হয়ে ভাইয়াকে কল দিলাম। ভাইয়া রিসিভ করতে আমি বললাম, ভাইয়া আব্বু কালকে কিছু বলেছে? না, তবে আম্মু একটু খোঁচা দিয়েছিল, কিন্তু লাভ হলো না। কথাটা পিছিয়ে সোজা করে বলো, কি হয়েছে? কালকে খাওয়ার সময় আম্মু একটু খোঁচা দিয়ে আব্বুকে বলেছিল যে তোর জন্য যে মেয়ে দেখেছি কথাটা। তো আব্বু কি বলো? কি আর বলবে, বলেছে তোর পরীক্ষার পরে এই বিষয়টা নিয়ে ভাববে, এটা আপাতত সবাইকে মাথা থেকে বের করে দিতে বলেছে। ওকে, আর দেখো কি করা যায়। চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। তারপর ফোনটা কেটে দিয়ে রুমের বাইরে এসে দেখি রাত্রি রান্না করতেছে মন খারাপ করে। বুঝলাম রাত্রিও চিন্তিত বিষয়টা নিয়ে, তাই রাত্রিকে বললাম, কি ম্যাডাম মন খারাপ? না, কেন? আরে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর একটু চিন্তা হচ্ছে। তুমি এসব চিন্তা বাদ দিয়ে আগে এটা চিন্তা করো তুমি কয়টা ভেবে নেবে। তুমি কি শয়তানি করার আর কোনো সময় পাও না নাকি? না, এভাবেই কেটে গেল পরীক্ষার দিনগুলো। পরীক্ষা শেষ হবার 2-3 দিন পর বাসায় চলে গেলাম। অনেক রাতে এসেছি, তাই খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সকালে ঘুম ভাঙলো ভাইয়ের ডাকে। আমি চোখ খুলে তাকাতেই ভাইয়া আমাকে বলল, রাজ, উঠে রেডি হইনি, আব্বু তোকে ডেকে পাঠিয়েছে। ওকে যাও, আমি আসতেছি। তারপর ওটা ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি বাসায় সবাই বসে নাস্তা করতেছে, তাই আমিও তাদের সাথে বসে নাস্তা করতে লাগলাম। তখনই আব্বু আমাকে বলল, রাজ, কালকে সকালে আমার বন্ধু আর তার ফ্রেন্ড আসবে শীতকালের ছুটি কাটাতে আর তোমাকে দেখতে। কথাটা শুনে মাথাটা নিচু করে ফেললাম আর টেবিলের নিচে দিয়ে ভাইয়ার পায়ে দিয়ে ইশারা করলাম কিছু বলার জন্য। ভাইয়া আম্মুর দিকে একবার তাকাতে আম্মু আব্বুকে বলল, আচ্ছা, রাত্রি মেয়েটাকে তোমার কেমন লাগে? কেন? ওরা তো একই ক্লাসে পড়ে আর দুজনকে মানাবেও সুন্দর, তাই আমরা চাইছিলাম রাজের জন্য রাত্রিকে এই বাসায় নিয়ে আসতে। মানে কি বলতেছো তুমি এসব?
আসলে আব্বু, আমি আর আম্মুকে চাইছিলাম রাত্রিকে এই বাসার বউ করে নিয়ে আসি। তোমাদের মাথা ঠিক আছে? রাত্রির ছোট বোন এই বাসার বড় বউ, আর সেখানে রাত্রির ছোট বউ হয়ে আসবে। এটা কেমন দেখায় না? এটা হবে না। আর রাত্রির মতোই দেখতে আমার বন্ধুর মেয়েটা। আচ্ছা বৌমা, তোমার কোনো আপত্তি আছে যদি রাত্রি এই বাড়ির ছোট বউ হয়ে আসে? আমার আপত্তি থাকবে কেন? দেখেছো, সবাই রাজি, শুধু তুমি নাক ধরে বসে আছো। না, তাও সম্ভব না, কারণ এটা কেমন দেখায়। আর আমার বন্ধুর মেয়ের সমস্যা কোথায়? তারপর তুমি একবার ভেবে দেখো প্লিজ, মেয়েটা তো খুবই ভালো। আচ্ছা, সবাই মিলে একটা মেয়ের রেফারেন্স দিতেছো, কাহিনীটা কি? রাজ কি এই রাত্রিকে পছন্দ করে নাকি? না, তেমন কিছু না, তবে আমার খুব পছন্দ হয়েছে তাই বললাম। রাজ যেহেতু পছন্দ করে না, তাহলে আর এটা নিয়ে কথা বলে লাভ নেই। আর রাজ পছন্দ করলেও আমি আমার বন্ধুর মেয়েকেই তাকে বিয়ে করতে হবে, ব্যাস। আব্বু, এটা কেমন কথা? রাজের পছন্দ বলেও একটা কথা আছে, আর রাজও রাত্রিকে পছন্দ করে, তাই এটা বলেছি সবার কাছে। তোমাদের আমি আগেই বলেছি এসব রিলেশন করে বিয়ে আমার পছন্দ না, তারপরেও এটা করলে। এতক্ষণ মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ বসেছিলাম, কিন্তু এখন বললাম, আসলে আব্বু, আমি আর রাত্রি। আমাকে থামিয়ে দিয়ে আব্বু বলল, আমার ওই দিন বোঝা উচিত ছিল যখন তোমার বাসায় গিয়েছিলাম। যাক, এসব বাদ। আমি এই বিয়ে কখনোই মেনে নিব না। কিন্তু আব্বু, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, এখন এসব না করে মেনে নিন প্লিজ। অসম্ভব। আর যারা আমার কথার বাইরে যাবে তাদের স্থান বাসাতে নেই। আমি আপনার এই সিদ্ধান্তে একমত নই, আর থাকবো না এই বাসাতে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি রাজ, আয় থাকবো না আর এই বাসাতে। ভাইয়া বাদ দাও, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি না হয় রাত্রিকে ভুলে যাব। চুপচাপ ওঠ আর চল আমার সাথে। থাকা লাগবে না এই বাসাতে। আমার সাথে এমনটা করলে হয়তো মেনে নিতাম, কিন্তু তোর সাথে হবে এটা আমি মেনে নিব না। কি আর করার, তাই উঠে দাঁড়ালাম। তখনই ভাইয়া ভাবিকে বলল, কি হয়েছে? তুমি উঠছো না কেন? এখানে বসে আছো কেন? আমি আব্বু আম্মুর সাথে থাকবো, আমি কোথাও যাব না। ঠিক আছে, থাকো। এবার ভাইয়া আমাকে টেনে রুমে নিয়ে আসলো। তারপর আমার ব্যাগের সামান গুছিয়ে নেওয়ার পর সে নিজেও ব্যাগ গুছিয়ে নিয়ে আসলো। তারপর ভাইয়া আমাকে নিয়ে বেরিয়ে আসলো বাসা থেকে। আম্মু অনেকবার আটকাতে চেয়েছিল, কিন্তু ভাইয়া কোনো কথাই শোনেনি। দুপুরে ঢাকায় এসে আগে সেই বাসাটা থেকে ছুটলাম। হাতে মোবাইলটা নিয়ে দেখি অফ হয়ে আছে, তাই তাড়াতাড়ি চার্জে দিলাম। একটু পরে খুলতে দেখি রাত্রি কয়েকটা ফোন দিয়ে রেখেছে, তাই আমি কল দিলাম। রাত্রি ফোন ধরেই বলল, তোমাদের বাসায় আজকে কি হয়েছে? তেমন কিছুই না, কেন? তুলি ফোন দিয়ে বলল তুমি আর তোমার ভাইয়া নাকি রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছো। আরে ধুর, আমি আর ভাইয়া একটু ঢাকায় এসেছি, আর তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। দেখো, একদম পাগলামি করবে না, আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা তুমি ঢাকায় চলে আসো না প্লিজ। কি বলো? কালকে আসলাম আর আজকেই ঢাকায় যাব আবার, মানে কি? চলে আসো না প্লিজ, নাহলে এখানে খালি খালি লাগবে। আমি আসতে পারবো না, আর তাড়াতাড়ি সব ঝামেলা শেষ করে বাসায় ফিরে আসো, ঠিক আছে? ওকে। ফোনটা কেটে উঠতে যাবো, তখনই দেখি ভাইয়া রুমে আসলো। এসে আমাকে বললো, ভাই, তুই আর রাত্রি কি একই বাসাতে থাকতি নাকি? না, কেন? তাহলে তোর ওয়ার্ড্রপে এত মেকআপ আর মেয়েদের ব্যবহার করা কাপড় আসলো কোথা থেকে? আসলে ভাই ভার্সিটি যদি বন্ধ থাকতো আর রাত্রে যদি বাসা না যেত, আমি চলে গেলে সে ওই রুমটাই থাকতো। আমি আসলে আবার চলে যেতে হোস্টেলে। তুই কি আমাকে বোকা বানাতে চাইছিস নাকি? কেন? আচ্ছা বাদ দে এসব, আগে এটা বল, এখানে রান্না করার লোক আছে? না। তাহলে তুই খাওয়া দাওয়া কোথায় করতি? তখন তো রাত্রি সকালে এসে রান্না করে দিত। ও, তাহলে কি আর করার, হোটেল থেকে এনে খেতে হবে। তারপর সপ্তাহখানেক এভাবে কেটে গেল। হঠাৎ সন্ধ্যায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই কলিং বেলটা বেজে উঠলো। ভাইয়া গিয়ে খুলে দিতে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলার আগেই ঠাস করে গালে চর বসিয়ে দিল। ভাইয়া গালে হাত দিয়ে অবাক চোখে আব্বুর দিকে তাকিয়ে রইল। তখনই আব্বু বলল, তোদেরকে কি একবারও আমাদের কথা মনে পড়েনি, নাকি এই সামান্য বিষয় নিয়ে আমাদের ভুলে গিয়েছিস? আসলে আব্বু, রাত্রির মতো ভালো মেয়ে রাজের জন্য অন্য কোথাও পাবে না।
আসলে আমি চাই না আমার ছোট ভাই কষ্টে থাক, তাই আর কি। তোরা এখানে এসে বসে আছিস আর ওইদিকে তোর আম্মু তোদের টেনশন করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। কি? দুজনে একসাথে বলে উঠলাম আর দুজনের দিকে তাকালাম, কারণ দুপুরে আম্মুর সাথে আমাদের কথা হয়েছে, এখন এই কথা বলতেছে। তাই দেরি না করে বেরিয়ে গেলাম। পৌঁছতে প্রায় অনেক রাতে হয়ে গিয়েছে। আম্মুর কাছে এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে আর ভাবি পাশে বসা। আমি আর ভাইও এক জায়গায় বসে রইলাম। তখন ডাক্তার এসে আব্বুকে ডেকে নিয়ে গেল। আব্বু বের হওয়ার পরে আম্মু উঠে আমাদের কাছে এসে বলল, চিন্তা করিস না, তোর আব্বু এবার ফিরে এসে বলবে সে তোরা রাত্রের বিয়েটা মেনে নিবে। মানে? আর তুমি না অসুস্থ? আরে ধুর, তোর আব্বু জীবনেও রাজি হবে না জানি। তাই একটু আগে যে ডাক্তারটা আসলো না, সে হলো আমার বান্ধবীর স্বামী। তাই তার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি। কি বলো? এত বড় ধোকা দিতেছ আব্বুকে? কিসের ধোকা? এত সুন্দর আর লক্ষ্মী মেয়েটাকে নাকি বউ হিসাবে মেনে নিতে পারবে না, তাই একটু টাইট দিলাম। কিন্তু পরে যদি সব জেনে যায় আর তখন রাত্রিকে বাসা থেকে বের করে দেয়? ধুর, বিয়ে হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন ডেকে নিয়ে গেছে কেন আব্বুকে উনি? ব্রেন ওয়াশ করতে। মানে তোর আব্বুকে এখন বলবে আমাকে যেন চিন্তা না করতে দেয়, আর চিন্তা যেই কারণে করতেছি সেটা যেন তাড়াতাড়ি সমাধান করে ফেলে। আচ্ছা আম্মু, আমাকে একটা কথা বলবে সত্যি করে? কি কথা? তোমাদের বংশটা কি হিটলারের বংশধর নাকি? চুপ ফাজিল, আমাদের বংশ হিটলারের বংশ হতে যাবে কেন? তাহলে তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথায় থেকে? চুপ শয়তান, আর যা ওইখানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাক। তোর আব্বু রুমে ঢুকা মাত্রই চলে যাওয়ার কথা বলবি, তারপর দেখ কি হয়। আব্বুকে এভাবে ঠকানো কি ঠিক হবে? চুপ কর আর যা বলতাছি তাই কর। বলেই আম্মু গিয়ে শুয়ে গেল। আমি আর ভাইয়া এক কোণে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো মুখটা কালো করে। ভাবি এক কোণে চুপ করে বসে রইল। তখনই ভাইয়া বলল, রাস চল, আম্মুকে দেখা শেষ, এখানে আর থেকে কোনো কাজ নেই। আমি কিছু না বলে চুপচাপ ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর দুই ভাই বাহিরে আসতে লাগলাম। তখনই আব্বু বলল, ওই তোদেরকে আমি যেতে বলছি। থেকেই বা কি করব? এখানে আর আমরা আপনার কি? চুপচাপ দাঁড়িয়ে থাক এক কোণায়। আর তোর আম্মুর শরীর ভালো হলে তোর শ্বশুর বাসায় যাব রাত্রিকে নিয়ে কথা বলতে। আপনি কি রাজ আর রাত্রির সম্পর্কটা মেনে নিয়েছেন নাকি? হুম। আপনি কি মনে থেকে মেনে নিয়েছেন নাকি আম্মু অসুস্থ তাই এসব বলতেছেন নাকি? কথাটা বলার সাথে সাথেই আব্বু একটা রাগী লোক নিয়ে ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া বুঝে ফেললো যে এখানে আর কথা বলা ঠিক হবে না, তাই আমাকে বলল, আই ওই পাশে গিয়ে দাঁড়াই। আর কিছু না বলে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে গেলাম। আর আমি ভাইয়ার এক কোণায়। সকালে আমি আর ভাইয়া বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রাত্রিকে কল দিলাম। রিসিভ করতেই আমাকে বলল, আন্টির এখন কি অবস্থা? ভালোই। ও, তো তুমি কি করতেছো? এই তো ফ্রেশ হলাম। কিন্তু তুমি কি করতেছো এখন? বসে আছি। এখন রেডি হয়ে আমাদের বাসায় চলে আসো। কেন? কারণ বাসায় রান্না করার মতো কেউ নেই। তুমি এসে রান্না করলে তারপর খাবো। বাসায় কে কে আছে? আমি আর ভাইয়া। আচ্ছা, কিছুদিন পর আসবো। এখন তোমাদের বাসার যাওয়া ঠিক হবে না। থাক, তোমার আশা লাগবে না। সময় হলে আমি চলে আসবো। ওকে, এখন রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিয়ে শুয়ে গেলাম। এভাবেই কেটে গেল দুদিন। আম্মুকে বাসায় নিয়ে আসার পর সবাই মিলে গেলাম রাত্রিকে দেখতে। কথা বলা শেষ করতে করতে বিকেল হয়ে গিয়েছে, তাই আর ওনারা আসতে দেননি। তাই আজকে রাতটা থেকে যাওয়ার সিদ্ধান্ত হলো। সন্ধ্যার দিকে ভাইয়া আর ভাবি আমার রুমে এসে ভাইয়া আমাকে বলল, রাজ চল, বাহির থেকে একটু ঘুরে আসি আমরা গিয়ে। তোমরা যাবে যাও, আমি কি করবো তোমাদের সাথে? ও, তাহলে রাত্রিকেও না করে দিই যে থাক, আমাদের সাথে যাওয়া লাগবে না। রাত্রিও যাবে নাকি তোমাদের সাথে? হুম। তাহলে আমিও আসতেছি। তোমরা গিয়ে বসো, আমি এখন রেডি হয়ে আসতেছি। শয়তান, তাড়াতাড়ি আয়। ভাইয়া চলে যাওয়ার পর আমিও রেডি হয়ে চলে আসলাম নিচে। এসেই চারজন মিলে চলে গেলাম একটা পার্কে ঘুরতে। পার্কে নামার পর ভাইয়া আর ভাবিকে বললাম, এবার তোমরা ওইদিকে চলে যাও আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু রাত্রি যে তোর বড় ভাবির বড় বোন। রাখবো, এখন যাও।
ভাই আর ভাবি চলে গেল। আমি আর রাত্রি গিয়ে একটা জায়গায় বসলাম। তখন রাত্রি আমাকে বলল, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বললে না কেন? এমনি, আর অপেক্ষা করলে এর ফল মিষ্টি হয়। এই কথা বলে যখনই রাত্রি হাতটা ধরতে যাবো তখনই হাতে একটা থাপড় দিয়ে বলল, ঠিকই বলেছ। তাহলে এখন বিয়ে পর্যন্ত অপেক্ষা করো, তার আগে হাত ধরাও নিষেধ। মানে? মানেটা বিয়ের পরেই বলবো, এখন চুপচাপ বসে থাকো। এখানে চুপচাপ বসে থেকে কি করবো? কি করবে তা আমি কি করে বলবো? ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, আমি কি অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করে আসি। মার খাবার ইচ্ছে হয়েছে নাকি? তো তুমি আদর না করলে আমি কি করব? শয়তান, এদিকে আসো। না, তুমি একা পেয়ে ফায়দা তুলবে আমার? তাই নাকি? তো তুমি যে একা বাসায় আমার ফয়দা উঠিয়েছো, তখন মনে ছিল না কথাটা? এসব এখন বলে লাভ নেই। সময় আসুক, সব হিসাব করে নেব আমি। ওকে। তারপর আমি আর কিছুক্ষণ কথা বলে সবাই চলে আসলাম বাসায়। পরের দিন আমরা বাসায় চলে আসলাম। এরপরে বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। বিয়ের দিন রাতে সবকিছু শেষ করে আমি আর ভাইয়া গিয়ে ছাদে আড্ডা দিতে লাগলাম। তখনই আব্বু এসে বলতো, কিরে তোরা এখন এখানে দাঁড়িয়ে? আর রাজ তুই রুমে যা, রাত্রি একা সেই কখন থেকে বসে আছে একা। যাচ্ছি বলেই নিচে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে গিয়ে দেখি রাত্রি ঘুমিয়ে গিয়েছে। অনেক ধকল গিয়েছে, তাই ডাকা ঠিক হবে না। এসে এসে শুয়ে গেলাম রাত্রির পাশে। চোখটা বন্ধ করতে রাত্রি ডাক দিয়ে বললো আমাকে, কি হলো? এতদিন তো সুযোগ খুঁজতে, আজ পেয়েও ছেড়ে দিছ? তুমি ঘুমাওনি? না, আর আজকেও তুমি ঘুমাতে পারবে না। আমার এখন খুব ঘুম পাচ্ছে। তুমি ঘুমালে ঘুমাও, নাহলে জেগে বসে থাকো। ঘুমাও পারলে। বলে রাত্রি আমাকে কাতুকুতু দিতে লাগলো। আমি আবার কাতুকুতু দিলে হাসিতে ঢলে পড়ি। তাই এবার আর ব্যতিক্রম হলো না। আমি হাসতে হাসতে রাত্রিকে বললাম, প্লিজ ছাড়ো। আমি আর পাচ্ছি না, ছাড়ো না প্লিজ। না, আজকে তোমাকে ছাড়বো না। বলেই আরো বেশি করে দিতে শুরু করলো। অবশেষে উপায় না পেয়ে রাত্রিকে জোরে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এবার যাবে কোথায় পাইলি? আমার যেখানে থাকার কথা সেখানেই তো আছি। মানে? এই বুকে আমার থাকার কথা, তো আমি এখানেই আছি, আর যাব কোথায়? তাই নাকি? তাহলে বাসর রাতটা শেষ করা যাক এবার। রাত্রি কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। আমিও অনুমতি পেয়ে গেলাম। তারপর আর কি, সেটা না হয় না বললেই। কি বলেন আপনারা? বাকিটা ইতিহাস।